দেশের রাজনৈতিক অঙ্গনে যখন নির্বাচন, করিডোর এবং সংস্কার নিয়ে চলছে নানা আলোচনা, তখন এক গুরুত্বপূর্ণ বার্তা দিয়েছেন বাংলাদেশের সেনাপ্রধান জেনারেল ওয়াকারুজ্জামান। তিনি স্পষ্ট করে বলেছেন, আগামী ডিসেম্বরের মধ্যেই জাতীয় নির্বাচন হওয়া উচিত, কিন্তু কেন এই সময়সীমা আর দেশের ভবিষ্যৎ নির্ধারণে সেনাবাহিনীর অবস্থানই বাকি? চলুন বিস্তারিত জেনে নেই। বুধবার ঢাকা সেনানিবাসের সেনা প্রাঙ্গণে অফিসার্স অ্যাড্রেসে সেনাপ্রধান জেনারেল ওয়াকারুজ্জামান বিভিন্ন পর্যায়ের সামরিক কর্মকর্তাদের সামনে তার এই অবস্থান তুলে ধরেন। তিনি জানিয়েছেন, দেশের ভবিষ্যৎ পথ নির্ধারণের অধিকার কেবল একটি নির্বাচিত সরকারেরই রয়েছে। তার এই মন্তব্য দেশের রাজনৈতিক দলগুলোর জন্য একটি স্পষ্ট ইঙ্গিত, যা নির্বাচনকে কেন্দ্র করে চলমান অনিশ্চয়তা দূর করতে সাহায্য করতে পারে। মিয়ানমারের রাখাইন রাজ্যে মানবিক করিডোর নিয়ে সাম্প্রতিক আলোচনার বিষয়েও কথা বলেছেন সেনাপ্রধান। তিনি জোর দিয়ে বলেছেন, এই বিষয়ে কোনো সিদ্ধান্ত নিতে হলে তা একটি নির্বাচিত সরকারের মাধ্যমে আসতে হবে এবং সম্পূর্ণ বৈধ প্রক্রিয়া অনুসরণ করতে হবে। সবচেয়ে গুরুত্বপূর্ণ হলো, যা কিছুই করা হোক না কেন তা জাতীয় স্বার্থ রক্ষা করে এবং রাজনৈতিক ঐকমত্যের মাধ্যমেই হতে হবে। এটি দেশের সার্বভৌমত্ব রক্ষায় সেনাবাহিনীর দৃঢ় অবস্থান তুলে ধরে। জেনারেল ওয়াকারুজ্জামান মব ভায়োলেন্স বা উশৃঙ্খল জনতার সংঘবদ্ধ বিশৃঙ্খলা ও আক্রমণের বিরুদ্ধেও কঠোর বার্তা দিয়েছেন। তিনি জানিয়েছেন, আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে সেনাবাহিনী এখন আরও কঠোর অবস্থানে যাচ্ছে এবং বিশৃঙ্খল সহিংসতা আর সহ্য করা হবে না। এছাড়া চট্টগ্রাম বন্দরের নিউমোরিং কন্টেইনার টার্মিনাল পরিচালনার দায়িত্ব বিদেশিদের হাতে দেওয়া নিয়ে বিতর্কের বিষয়ে তিনি বলেছেন, এই ধরনের সিদ্ধান্তে স্থানীয় মানুষ, রাজনৈতিক নেতাদের মতামত এবং একটি নির্বাচিত সরকারের সিদ্ধান্ত থাকা উচিত। দেশের চলমান সংস্কার কার্যক্রম সম্পর্কে সেনাপ্রধান উল্লেখ করেছেন, এ বিষয়ে তার কোনো পরামর্শ বা আলোচনা করা হয়নি এবং কী ধরনের সংস্কার হচ্ছে সে সম্পর্কে তার জানা নেই। সেনাপ্রধান তার বক্তব্যে স্পষ্ট করে বলেছেন, বাংলাদেশ সেনাবাহিনী কখনোই এমন কোনো কার্যকলাপে যুক্ত হবে না যা জাতীয় সার্বভৌমত্বের জন্য ক্ষতিকর। তিনি সব সেনা সদস্যকে নিরপেক্ষ থাকার এবং ভবিষ্যতে নির্বাচনী দায়িত্ব সততা ও নিষ্ঠার সঙ্গে পালনের নির্দেশ দিয়েছেন। আমাদের আন্দোলনের মেসেজ হচ্ছে, আমাদের সহযোদ্ধা স্যার এফ রহমান হলের সাহিত্য প্রকাশনা বিষয়ক সম্পাদক আমাদের ছোট ভাই সৌম্য নিজ ক্যাম্পাসে আততায়ীর হাতে খুন হয়েছে। প্রশাসন এই ব্যাপারে স্যাপল্যাপ দিয়ে কোনোভাবে আমাদেরকে বুঝ দিতে চেষ্টা করতেছে। আমরা যাচ্ছি প্রকৃত খুনি যারা, তাদেরকে আইনের আওতায় এনে বিচার করার জন্য। আর দ্বিতীয়ত, ঢাকা বিশ্ববিদ্যালয়ের মতো এত নিরাপদ একটা জায়গায় যেই বিসি ৩৬ পৃষ্ঠার বিসি, তার আমলে ৬ মাসে ২ খুন হয়ে গেছে, কিন্তু সে বলছে কিছুই জানে না, কিছুই করতে পারবে না। আমাদের মেসেজ হচ্ছে, আগামী দিনে যদি এর সুষ্ঠু তদন্ত করে নিরপেক্ষ বিচার না হয়, বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল রাজপথে থেকে এই ক্যাম্পাসে সামনেই অবরোধ কর্মসূচি সহ এবং আমাদের সামনে আরো অনেক কর্মসূচি আসবে এবং আমাদের সহকর্মীর সহযোদ্ধার বিচারের দাবিতে আমরা আমাদের অবস্থান কর্মসূচি দীর্ঘায়িত করব। আমাদের এই আন্দোলনটা ঢাকা বিশ্ববিদ্যালয়ের মেধাবী ছাত্র ফ্যাসিস্ট হাসিনা আন্দোলনের যে সামনের সারিতে থেকে বিশাল ভূমিকা পালন করছে সাম্য, তার হত্যার প্রতিবাদে। তার দীর্ঘ আন্দোলন সংগ্রামের এতগুলা সময় পার হওয়ার পরও একটা সাধারণ ঘটনা, তার ক্যাম্পাসে সে মারা গেছে, তাকে খুন করা হয়েছে, কিন্তু প্রশাসন এর কোনো সুষ্ঠু তদন্ত করতে পারে না এখনো পর্যন্ত। এর দাবিতে আমরা এই অবস্থান কর্মসূচি, আজকের দলের নির্ধারিত কর্মসূচি,
9টা থেকে 5টা পর্যন্ত এই অবস্থান কর্মসূচি দিয়েছি। আমি পুলিশ প্রশাসনের কাছে অনুরোধ করব, আদর্শিক ছাত্র সংগঠন হিসেবে ছাত্র দলকে সারা বাংলাদেশে নিরাপত্তা দেওয়ার জন্য আমি উদাত্ত আহ্বান জানাবো পুলিশ প্রশাসনের কাছে। জাতীয় রাজনীতিতে এখন উত্তাপ চরমে, একদিকে সরকার, অন্যদিকে বিরোধী দলগুলো। আর এই রাজনৈতিক বাকযুদ্ধেই সম্প্রতি জন্ম নিয়েছে এক বিস্ফোরক মন্তব্য। জাতীয় নাগরিক পার্টি এনসিপির জ্যেষ্ঠ যুগ্ম মুখ্য সমন্বয়ক আব্দুল হান্নান মাসুদকে সরাসরি নব্য ডাকাত দলের সর্দার বলে মন্তব্য করেছেন আম জনতা দলের যুগ্ম সদস্য সচিব তারেক রহমান। কিন্তু কেন এই মন্তব্য? এর নেপথ্যে কি কোনো গভীর ষড়যন্ত্র, নাকি শুধুই রাজনৈতিক কাদা ছোড়াছড়ি? ঘটনাটি ঘটে গত বুধবার বিকেলে জাতীয় প্রেসক্লাবের সামনে রাখাইনে মানবিক করিডোর এবং চট্টগ্রাম বন্দর বিদেশিদের দেওয়ার ষড়যন্ত্রের প্রতিবাদে আয়োজিত এক বিক্ষোভ সমাবেশে। এই সমাবেশেই তারেক বর্তমান দেশের পরিস্থিতিকে অরাজকতা বলে আখ্যায়িত করেন। তিনি বলেন, কিছু মানুষ সচিবালয়ে ধান্দাবাজি করছে, আবার কিছু মানুষ ডাকাতি করছে, আর তাদের নাকি পেছন থেকে মদত দিচ্ছেন এই হান্নান মাসুদ। তারেক রহমানের স্পষ্ট অভিযোগ, হান্নান মাসুদই নাকি এই নব্য ডাকাত দলের সর্দার। শুধু তাই নয়, তিনি তথাকথিত নব্য টোকাইদের যেখানে পাওয়া যাবে সেখানে লাঠি পেটা করার কথাও বলেছেন। তবে তারেক রহমানের বক্তব্যের ঝাঁজ শুধু হান্নান মাসুদকে কেন্দ্র করেই থেমে থাকেনি। তিনি সরকারের বিরুদ্ধে আরও গুরুতর অভিযোগ এনেছেন। তার মতে, সরকার রাখাইনে মানবিক করিডোর এবং চট্টগ্রাম বন্দর বিদেশিদের হাতে তুলে দেওয়ার ষড়যন্ত্র করছে। এছাড়াও চট্টগ্রামের বাসিন্দাদের আদিবাসী বা উপজাতি হিসেবে ডাকার সরকারি প্রবণতারও তীব্র সমালোচনা করেছেন তিনি। তারেকের প্রশ্ন, তারা তো এই দেশেরই নাগরিক, তাহলে তাদের নাগরিক বলে ডাকতে সরকারের সমস্যা কোথায়? রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন, এই ধরনের মন্তব্য দেশের রাজনৈতিক পরিস্থিতিকে আরও উত্তপ্ত করে তুলবে। হান্নান মাসুদের বিরুদ্ধে নব্য ডাকাত দলের সর্দার মন্তব্যের পেছনে কি শুধুমাত্র রাজনৈতিক বিদ্বেষ, নাকি এর পেছনে কোনো নির্দিষ্ট তথ্য বা অভিযোগের ভিত্তি রয়েছে? তারেক রহমানের এই বিস্ফোরক অভিযোগের পর জাতীয় নাগরিক পার্টি বা আব্দুল হান্নান মাসুদের পক্ষ থেকে কি কোনো প্রতিক্রিয়া আসে, নাকি বিষয়টি শুধুমাত্র কথার কথা হয়ে থেকে যায়, সেটাই এখন দেখার বিষয়। জাতীয় নাগরিক পার্টি এনসিপির জ্যেষ্ঠ যুগ্ম মুখ্য সমন্বয়ক আব্দুল হান্নান মাসুদকে কারণ দর্শানোর নোটিশ দিয়েছে তার দল। রাজধানীর ধানমন্ডি থানার একটি ঘটনায় আটক 3 জনকে মুচলেকা দিয়ে ছাড়িয়ে আনার ঘটনায় নোটিশ দেওয়া হয়। আগামী 3 কার্যদিবসের মধ্যে তাকে লিখিত ব্যাখ্যা দিতে বলা হয়েছে। আব্দুল হান্নান মাসুদের থানায় যাওয়া ও 3 জনকে ছাড়িয়ে আনার বিষয়ে বিভিন্ন মহলে প্রশ্ন ওঠে এবং সমালোচনার সৃষ্টি হয়। এরই পরিপ্রেক্ষিতে এনসিপির পক্ষ থেকে কারণ দর্শানোর নোটিশ দেওয়া হয়েছে হান্নান মাসুদকে। বুধবার সকালে তাকে এনসিপির যুগ্ম সদস্য সচিব সালে উদ্দিন সিফাত স্বাক্ষরিত এ নোটিশ পাঠানো হয়েছে। নোটিশে বলা হয়, গতকাল মঙ্গলবার ধানমন্ডি থানার আওতাভুক্ত একটি আবাসিক এলাকায় সমন্বয়ক পরিচয়ে বিশৃঙ্খলা করার অভিযোগে 3 জন ব্যক্তিকে আটক করে ধানমন্ডি থানা পুলিশ। বিরোধী ছাত্র আন্দোলন মোহাম্মদপুর থানার আহ্বায়ক সাইফুল ইসলাম রাব্বিকে নৈতিকতা স্থলনের কারণে অব্যাহতি প্রদান করা হয়। এতদ সত্ত্বেও আপনি সংশ্লিষ্ট থানায় উপস্থিত হয়ে আটক 3 জনের মুচলেকা প্রদান করে থানা থেকে তাদেরকে জামিন করিয়েছেন। নোটিশে আরও বলা হয়, এই ঘটনার প্রেক্ষিতে আপনার ব্যাখ্যা এবং আপনার বিরুদ্ধে কেন সাংগঠনিক ব্যবস্থা গ্রহণ করা হবে না তার লিখিত বিবরণ আগামী 3 দিনের মধ্যে শৃঙ্খলা কমিটির প্রধানের নিকট উপস্থাপন করার জন্য নির্দেশনা দেয়া হলো। আমরা বারবার বলেছি যে সিসিটিভি ফুটেজগুলো তারা কালেক্ট করা হচ্ছে, তারা বলছে সেখানে কাছাকাছি সিসিটিভি ফুটেজগুলো রয়েছে, সেগুলো নাকি মানে কাজ করে নিয়ে এইগুলো ব্যাখ্যা দেওয়া হচ্ছে, নষ্ট অবস্থায় ছিল। আমরা বলেছি, বিশেষ করে ডিবির যারা দায়িত্বে তদন্তের দায়িত্বে রয়েছে তারা আমাদের চিঠি বলেছে যে তারা বলেছে যে তৎকালীন সময় শাহবাগ থানা পুলিশ কিংবা আইন শৃঙ্খলার দ্রুততম সময় যদি তৎপরতা চালাতো, হয়তোবা তৎকালীন সময়ে অনেকভাবেই গ্রেপ্তার করা সক্ষম হতো। কিন্তু এখন যেহেতু অলরেডি 8 দিন চলে গেছে,
এখন তাদের এইটা তদন্ত করে আবার নতুনভাবে কাজ করা অনেক কষ্ট হচ্ছে, আমাদের কাছে সেটা তারা স্বীকার করেছে। তিনজন কি ধরা গেছে, যে তিনজনকে ওরা কি স্বীকার করছে? হ্যাঁ, যে তিনজনকে গ্রেপ্তার করা হয়েছে, আমাদেরকে পুলিশের যারা তদন্তে রয়েছে তারা বলেছে তারা ওই সময় উপস্থিত ছিল, এটুকু নাকি তারা স্বীকার করেছে, কিন্তু হামলার সাথে কিংবা হত্যাকাণ্ডের সাথে জড়িত কিনা এগুলো তারা স্বীকার করছে বলে আমাদের অবগত করবে। আগামী কর্মসূচি কি হবে? আমরা যদি দেখেন, আমরা কিন্তু গেট দিয়ে কর্মসূচি দিচ্ছি এবং শাহবাগ আমরা মাত্র 2 দিন ব্লক করেছি। আজকে আমাদের আনুষ্ঠানিকভাবে আমরা আগের যে কর্মসূচি অনুযায়ী ধারাবাহিকতা সে অনুযায়ী আমরা এই কর্মসূচি ঘোষণা করেছি। এখন যদি আমাদের এরপরও যদি আমরা সুষ্ঠু বিচার না পাই, হত্যাকারীদের শনাক্ত করা না হয়, অবশ্যই ছাত্রদল বৃহত্তর কর্মসূচি হবে। আজকের কর্মসূচি সম্পর্কে একটু জানবো। হ্যাঁ, আমরা আজকে এই সকাল দেখেছেন মুষলধারে বৃষ্টি এবং স্বাভাবিক পানি জমে গেছে, কিন্তু সেই পানির উপর নেতাকর্মীরা বসে এই অবরোধ কর্মসূচি পালন সফল করছে এবং আমরা আশ্বস্ত করতে চাই অবশ্যই সাধারণ জনগণের কিছু দুর্ভোগ পোহাতে হচ্ছে, কিন্তু তারপরও এটুকু মেনে নেওয়ার জন্য অনুরোধ জানাচ্ছি। এই কারণে যে আমরা আমাদের ভাইয়ের হত্যার প্রতি বিচার চাই, তা না হলে আগামীতে এই ধরনের আরও অনেক ধরনের অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি সৃষ্টি হতে পারে, যেগুলো পরবর্তীতে এই গভর্নমেন্ট ট্যাকেল দিতে পারবে না। সে কারণে আমরা চাই যে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী যারা রয়েছে, দায়িত্বে যারা রয়েছে, তারা যেন সজাগ দৃষ্টি রাখে। আমাদের চায়নাতে একটা নতুন একটা সম্ভাবনা আমরা শুরু করতে যাচ্ছি রপ্তানির মাধ্যমে। আম একটা আমাদের ফসল, আপনারা জানেন যে এটা একটা আমাদের প্রতি বছর আমাদের প্রচুর আম হয়ে থাকে এবং আমরা প্রায় 27 লক্ষ মেট্রিক টন আম আমাদের উৎপাদন হয় সারা দেশে বিভিন্ন প্রজাতির। এবং আমরা কিন্তু প্রচুর একটা সিজনাল আম, আপনারা জানেন সকলেই। এই আমটা আসলে একটা নির্দিষ্ট সময়ের মধ্যেই শেষ হয়ে যায়। 22-23 অর্থ বছরে 3100 মেট্রিক টন এবং গত বছর এটা একটু কম ছিল, 1321 মেট্রিক টন। আমাদের উৎপাদন ছিল গত 22-23 সনে অর্থ বছরে সেটা 27 লক্ষ মেট্রিক টন এবং গত বছর ছিল যেটা 24,50,000 মেট্রিক টন। তো এই যে আমরা এত 24 বা 25 লক্ষ মেট্রিক টন অন অ্যাভারেজ আমরা আম পাই, আর আমাদের বিক্রি হচ্ছে ম্যাক্সিমাম 1 থেকে 3,000 মেট্রিক টন। তো আমরা চাচ্ছি যে সারা পৃথিবীতে আমের ডিমান্ড রয়েছে এবং আপনারা জানেন আমাদের বাংলাদেশের যে আম অত্যন্ত সুস্বাদু এবং এটা সারা পৃথিবীতে এটার যথেষ্ট চাহিদা রয়েছে। তো সেটাকে আমরা কাজে লাগানোর জন্য চেষ্টা করছি। আমাদের মাননীয় প্রধান উপদেষ্টা স্যার যখন চায়নাতে গিয়েছেন, আগে থেকে প্রাথমিক আলোচনা চলছিল, কিন্তু এটা অনেকটা গতি পেয়েছে এবং স্যারের নির্দেশনায় এখন আমরা যে কার্যক্রমটা হাতে নিয়েছি, 28শে মে আমাদের চায়নাতে প্রথমবারের মতো আম যাবে। এটা অ্যাপ্রক্সিমেট আমরা প্লাস মাইনাস 50 মেট্রিক টন, বাট এটা হচ্ছে শুরুতে এটা একটা যাবে। আমাদের যে বিষয়টা নিয়ে কথা হচ্ছে, চায়না সরকারের সাথে আমাদের বিভিন্ন প্রভিন্সের গভর্নমেন্টের সাথে কার্যক্রম চলছে। আমাদের চায়নার যে স্থানীয় যিনি আমাদের অ্যাম্বাসেডর রয়েছেন তারও সক্রিয় অংশগ্রহণ রয়েছে। তো আমরা যেটা চাচ্ছি যে এটার আস্তে আস্তে এটাকে কীভাবে বাড়ানো যায় এবং সেটা ব্যাপক একটা ডিমান্ড হয়তো সম্ভব রয়েছে। এবং যেসব এছাড়াও অন্যান্য যে দেশগুলোতে আমের যেই সরবরাহ হয়, আমাদের দেশ থেকে রপ্তানি হয়, সেই সব দেশগুলোর রপ্তানি কীভাবে আরও বাড়ানো যায় এবং নতুন নতুন বাজার কীভাবে পাওয়া যায় সেটা নিয়ে আমরা কার্যক্রম বিভিন্নভাবে হাতে নিয়েছি, বিভিন্ন প্রকল্পের মাধ্যমে, এবং আমাদের বিভিন্ন উদ্যোগ রয়েছে। এছাড়া আমরা চায়নাতে আমের সাথে পাশাপাশি কাঁঠালেরও আমরা প্রক্রিয়া করার জন্য নিয়েছি, সেটা এখন প্রাথমিক রয়েছে, সেটা নিয়ে আমরা কাজ করছি। আর যেটা হচ্ছে যে অ্যাগ্রো প্রসেসিংয়ের মধ্যে এইসব ফ্রুটসগুলোকে, আমাদের যে সিজনাল ফ্রুটসগুলো রয়েছে সেগুলোতে আমরা চাচ্ছি যে কীভাবে এটাকে ভ্যালু অ্যাড করা যায় এবং অন্যান্য প্রসেস করে অল্টারনেটিভ মার্কেটে এবং বিভিন্নভাবে যেন সারা বছরে ক্যান হোক বা অন্য কোনোভাবে সেগুলো সংরক্ষণ করে আমরা কীভাবে বিক্রি করতে পারি। আমি তো মনে করি সংস্কারের পক্ষে তো সবাই, বিএনপি, জামায়াত, এনসিপি, অন্যান্য যে সমস্ত রাজনৈতিক দল আছে সবাই তো সংস্কারের পক্ষে, সকলেই সংস্কার করতে চান। এবং কী কী বিষয়ের সংস্কার হবে এটা নিয়েই তো ডায়ালগ, এবং ডায়ালগের পরে একটি চার্টার হবে, চার্টারে সকলে স্বাক্ষর করবে, স্বাক্ষরের ভিত্তিতে পরবর্তী পদক্ষেপ গ্রহণ করবেন। কিছু বিষয়ে মত দ্বিমত থাকবেই, মানুষ তো সব যে একমত হবে তা তো নয়, কেউ পক্ষে থাকবে কেউ বিপক্ষে থাকবে। এটি ফার্স্ট রাউন্ড আজকে শেষ হচ্ছে, তার সেকেন্ড রাউন্ড শুরু হতে যাচ্ছে, এবং সেকেন্ড রাউন্ডে এই বাকি যেখানে কিছুটা দ্বিমত আছে এই দ্বিমতগুলো মিটমাট করার চেষ্টা করবে। ফার্স্ট রাউন্ড আজকেই শেষ হতে যাচ্ছে। এই চার্টারে যারা একমত হবেন সেখানে যে সমস্ত বিষয় আসবে, একটা প্রস্তাব আছে যে পরবর্তী পার্লামেন্ট এটি রেটিফাই করবে, একটা প্রস্তাব। আরেকটা প্রস্তাব আছে যে রেফারেন্ডাম হবে, গণভোট হবে,
গণভোট এটা অ্যাপ্রুভ হবে, তারপর নির্বাচন হবে, এটা একটা প্রস্তাব। কেউ বলছেন যে না, একসাথে হবে, জাতীয় নির্বাচন এবং গণপরিষদ নির্বাচন হবে এবং সেখানে এটা অ্যাপ্রুভ হবে। এই 2-3টা অল্টারনেটিভ প্রসেস নিয়ে কথা হচ্ছে, এখানে এখনো কোনো এগ্রিমেন্ট হয়নি। এখানে প্রায়োরিটিদের ঠিক করার স্কোপ প্রায় 166টা পয়েন্ট আছে। 166-র মধ্যে আপনি 1 নম্বর কাকে বলবেন, 2 নম্বর কাকে বলবেন বলা যাবে না, কারণ দেয়ার আর সাম কনস্টিটিউশনাল ইস্যুস, কিছু আছে ইলেকশন কমিশন ইস্যু, কিছু আছে হলো দুর্নীতি সংক্রান্ত, কিছু আছে বিচার বিভাগ সংক্রান্ত। এক এক বিভাগে এক একটা প্রায়োরিটি আছে, ফলে 1 নম্বর 2 নম্বর দিয়ে হিসাব করাটা মুশকিল। তবে আমি মনে করি যেটা হওয়া উচিত, পার্লামেন্টের গঠন নিয়ে যে প্রশ্নটা উঠেছে, এককক্ষ হবে না দ্বিকক্ষ হবে, এটা একটা ইম্পর্টেন্ট ইস্যু। বিচার বিভাগে সেপারেট সচিবালয়, সেক্রেটারিয়েট, এটা একটা ইম্পর্টেন্ট ইস্যু। তারপর আরেকটা ইম্পর্টেন্ট ইস্যু আছে যে প্রাইম মিনিস্টারের মেয়াদ কতদিন হবে এবং কয় টার্ম হতে পারবে, এটা একটা ইম্পর্টেন্ট ইস্যু। আরেকটা ইম্পর্টেন্ট ইস্যু আসে, যিনি পার্টি প্রধান হবেন তিনি কি সরকার প্রধান হতে পারবেন কিনা, এটাও ইম্পর্টেন্ট ইস্যু। ফলে দিস অল আর ভেরি ইম্পর্টেন্ট, একটা থেকে একটা বাদ দিয়ে নয়। এনসিসি গঠনের প্রস্তাব করেছেন ন্যাশনাল কনস্টিটিউশন কাউন্সিল। ন্যাশনাল কনস্টিটিউশন কাউন্সিলের গঠন প্রক্রিয়া কী হবে, কিভাবে এটা মেনটেন করা হবে, উচ্চকক্ষ নিম্নকক্ষে স্পিকারের পাওয়ার কী হবে, কনস্টিটিউশন সংশোধন করলে উচ্চকক্ষ নিম্নকক্ষে পাশ হওয়ার পরে গণভোট লাগবে কি লাগবে না, দিস অল আর ইকুয়ালি ইম্পর্টেন্ট ইস্যুস। 400 আসন প্রস্তাব করেছেন, আমরা তো পিআর পদ্ধতি প্রস্তাব করেছি, আর ঐকমত্য কমিশন প্রস্তাব করেছে যে 400 আসন হবে, 400-র মধ্যে 300 হবে সরাসরি ভোটে নির্বাচন, আর 100 আসন হবে সংরক্ষিত নারী আসন নির্বাচন। এইভাবে নিম্ন কক্ষ গঠিত হবে, আর নিম্ন কক্ষের প্রপোর্শন অনুযায়ী উচ্চ কক্ষ গঠিত হবে, আর রাষ্ট্রপতির পক্ষ থেকে 5 জনকে নমিনেট করা হবে। এই পদ্ধতি তারা প্রস্তাব করেছে। এই প্রস্তাবনার পক্ষে বিপক্ষে অনেক কথাই আছে, যে নারীদের জন্য যে 100 সংরক্ষিত আসন, তাতেও আমাদের কোনো আপত্তি নেই। আমাদের এটাওতে আপত্তি নেই যে 300 আসন নির্বাচন হবে। আমরা পিআর পদ্ধতির কথা বলেছি শুধু। পিআর পদ্ধতি হলো পার্টিগুলো অংশগ্রহণ করবেন, সেখানে যে দল যত পার্সেন্ট ভোট পাবে এই পার্সেন্টের অনুযায়ী তারা সংসদে তাদের সদস্য নির্বাচন করবেন তাদের পছন্দ মতো, কাকে তারা নেবেন কাকে তারা নেবেন না। এবং সেখানে আমরা এটাও বলেছি যে উচ্চকক্ষে 30% নারীদের জন্য যেন সংরক্ষিত রাখা হয়, সেই প্রস্তাব আমরা দিয়ে এসেছি কাল। দেশের পাবলিক বিশ্ববিদ্যালয়গুলোতে নতুন উপাচার্য, উপাচার্য এবং কোষাধ্যক্ষ নিয়োগের প্রক্রিয়া শুরু হতে চলেছে। এই গুরুত্বপূর্ণ পদগুলোতে যোগ্য প্রার্থী নির্বাচনের জন্য সরকার একটি শক্তিশালী সার্চ কমিটি গঠন করেছে। শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগ রবিবার এ সংক্রান্ত একটি প্রজ্ঞাপন জারি করেছে। এই সার্চ কমিটি দেশের সাধারণ কৃষি বিজ্ঞান ও প্রযুক্তি এবং প্রকৌশল বিশ্ববিদ্যালয়গুলোর জন্য কার্যকর হবে। প্রজ্ঞাপনে স্পষ্ট বলা হয়েছে, পাবলিক বিশ্ববিদ্যালয় আইন অনুযায়ী রাষ্ট্রপতি এবং আচার্যই উপাচার্য নিয়োগ করবেন। তবে এই নিয়োগের জন্য আসা আবেদনপত্রগুলো থেকে উপযুক্ত 3 জন প্রার্থীকে বাছাই করে সুপারিশ করার গুরুদায়িত্ব দেওয়া হয়েছে এই নবগঠিত সার্চ কমিটির ওপর। এই কমিটির সভাপতির দায়িত্ব পেয়েছেন শিক্ষাবিদ ও উপদেষ্টা অধ্যাপক CR আবরার। এছাড়াও কমিটিতে সদস্য হিসেবে থাকছেন বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের সম্মানিত সদস্য অধ্যাপক মোহাম্মদ তানজিমউদ্দিন খান এবং অধ্যাপক মোহাম্মদ সাইদুর রহমান। রাজশাহী বিশ্ববিদ্যালয়ের সুযোগ্য উপাচার্য অধ্যাপক সালেহ হাসান নকিবও এই কমিটির সদস্য হিসেবে দায়িত্ব পালন করবেন। এছাড়াও ব্র্যাক বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ফেরদৌস আজিমও এই কমিটিতে যুক্ত আছেন। প্রজ্ঞাপনে আরও একটি গুরুত্বপূর্ণ বিষয় উল্লেখ করা হয়েছে, সেটি হল প্রয়োজন অনুযায়ী কৃষি বিজ্ঞান ও প্রযুক্তি এবং প্রকৌশল বিশ্ববিদ্যালয়গুলোর ক্ষেত্রে এই কমিটি অতিরিক্ত সদস্য অন্তর্ভুক্ত করতে পারবে। এর মাধ্যমে বিশেষায়িত বিশ্ববিদ্যালয়গুলোর জন্য আরও উপযুক্ত প্রার্থী খুঁজে বের করা সহজ হবে বলে আশা করা যায়। এই কমিটিকে প্রয়োজনীয় প্রশাসনিক সহায়তা প্রদান করবে শিক্ষা মন্ত্রণালয়ের বিশ্ববিদ্যালয় অনুবিভাগ। এবার জেনে নেওয়া যাক এই সার্চ কমিটি ঠিক কি কাজ করবে। তাদের প্রধান কাজ হল উপাচার্য পদে নিয়োগের জন্য যোগ্য প্রার্থীদের জীবন বৃত্তান্ত সংগ্রহ করা। এরপর সেই জীবন বৃত্তান্তগুলো ভালোভাবে যাচাই বাছাই করে 3 জন সবচেয়ে উপযুক্ত প্রার্থী নির্বাচন করা এবং সবশেষে নির্বাচিত এই 3 জনের মধ্য থেকে একজনকে মনোনীত করার জন্য সরকারের মাধ্যমে রাষ্ট্রপতির কাছে সুপারিশ পাঠানো। বাংলাদেশের মানুষ এই তত্ত্বাবধায়ক সরকারের প্রতি বিপুল প্রত্যাশা ছিল, কিন্তু দুঃখজনক হলেও সত্য, সেই প্রত্যাশা পূরণে এই সরকার অনেকাংশেই ব্যর্থ হয়েছে। দেশের জনগণ ইতিমধ্যেই মনে করে এই সরকার আর বিগত পতিত স্বৈরাচার আওয়ামী সরকারের দূষর এবং তাদের দালাল হিসাবে কাজ করতেছে। নচেত যেই সরকারের
প্রতি জনগণের দাবি ছিল একটি দ্রুত সময়ের মধ্যে যৌক্তিক এবং কার্যকর সংস্কারগুলো করার মধ্য দিয়ে অতি দ্রুততম সময়ের মধ্যে নির্বাচন দেওয়া। তারা সেই নির্বাচন নিয়েও কালক্ষেপণ করতেছে। এতে জনগণের আস্থা এবং অবিশ্বাস তৈরি হচ্ছে। জনগণ মনে করছে এই সরকার আওয়ামী লীগের দূষর এবং ভারতের দালাল হিসাবে এই সরকার কাজ করছে। তারা এই সরকার দ্রুত সময়ের মধ্যে যদি নির্বাচন না দেয় তাহলে সেই জুলাই আগস্টের চাইতেও অতি ভয়াবহ একটা রূপ পরিগ্রহ করে এই তত্ত্বাবধায়ক সরকারকে, অন্তর্বর্তীকালীন সরকারকে বিদায় করতে জনগণ বাধ্য হবে। যদি এই সরকার দ্রুত সময়ের মধ্যে কার্যকর এবং যেই যৌক্তিক সংস্কারগুলো না দিয়ে যদি নির্বাচন না দেয় তাহলে এই সরকারের প্রতি জনগণ আস্থা হারাবে, বিশ্বাস হারাবে এবং জনগণ আবার রাজপথে নেমে এসে এই সরকারকে বিতাড়িত করে নির্বাচন আদায়ে বাধ্য করবে।